প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গতকালকে আমরা এই চারণ কবি, ভারতীয় কবিতা চারণ কবি, এই কবিতার আমরা বেশ কিছু বিষয়, আমরা প্রেক্ষাপট, কবি পরিচিতি এবং বিষয়বস্তু নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আমরা আলোচনা করব এই কবিতার শব্দার্থ সহ কবিতার সার্বিক বিশ্লেষণ, অর্থাৎ সার্বিক আমরা কিন্তু আলোচনা করব। এবার চলে আসছি আমাদের এই ভারভারা রাওয়ের লেখা যে চারণ কবি কবিতাটি, তার কিন্তু আমরা পংক্তি সহ কিন্তু ধরে ধরে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি যে এই কবিতাটি যে সেই দক্ষিণ আফ্রিকার যে একজন প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েজ, সে বেঞ্জামিন মোলায়েজের যে মৃত্যুদণ্ড, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে বোতা সরকার যে তার মৃত্যুদণ্ড দিয়েছিল, তার প্রতিবাদে কিন্তু এই পেন্ডেয়ালা ভারভারা রাও তিনি কিন্তু এই কবিতাটি রচনা করেছিলেন। এই একদম ছেদ জ্যোতিহীন তিনটি স্তবকে বিভক্ত এই 24 পংক্তির যে কবিতা, সেই 24 পংক্তি কবিতার মধ্যে ভারভারা রাও কিন্তু তার প্রতিবাদী সত্তাকে ফুটিয়ে তুলেছেন এবং সে বেঞ্জামিন মোলায়েজকে স্মরণ করিয়ে, অর্থাৎ বেঞ্জামিন মোলায়েজের যে স্মৃতি অর্ঘ্য তিনি কিন্তু অর্পণ করেছেন। এবার কিন্তু আমরা নিয়ে আলোচনা করব কবিতার পংক্তি সহ। কবি প্রথমেই তার প্রথম পংক্তিতে বলছেন, নিয়ম কানুন যখন সব লোপাট। নিয়ম কানুনটা কি আসলে? দেখো যে এ রাষ্ট্র, এ দেশ, এটা প্রত্যেকটা দেশই কিন্তু কি করে, তার জনগণের জন্য নিয়ম কানুন তৈরি করে, আইন প্রণয়ন করে। কেন আইন প্রণয়ন করে? যেন তার দেশের নাগরিকেরা, তার যে সমস্ত আমজনতারা, তারা যেন ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে। এই যে নিয়ম কানুন, এই সামাজিক যে নীতি, সামাজিক যে নিয়ম, এই নিয়ম কানুন যখন সব লোপাট, লোপাট মানে কি? লোপাট মানে হচ্ছে হারিয়ে যাওয়া, অর্থাৎ নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে। কোন নিয়ম কানুন লোপাট হয়ে গেছে? যে সামাজিক যে নিয়ম কানুন, অর্থাৎ এই আইনি যে নিয়ম কানুন, সমস্ত কিছুই কিন্তু কি হয়ে গেছে, লোপাট হয়ে গেছে, অর্থাৎ হারিয়ে গেছে। কবি কেন এই কবিতার পংক্তিটি লিখলেন? কারণ যখন বেঞ্জামিন মোলায়েজ যখন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকারের বিরুদ্ধে তিনি যখন প্রতিবাদে তিনি গর্জে উঠেছিলেন, সেই সূত্র ধরে বেঞ্জামিন মোলায়েজকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার প্রতিবাদে। কারণ যদি নিয়ম কানুন যদি সত্যি থাকতো, যদি বাক স্বাধীনতা থাকতো, তাহলে কিন্তু সে বোথা সরকার কিন্তু কোনোভাবেই কিন্তু বেঞ্জামিন মোলায়েজকে মৃত্যুদণ্ড দিতে পারতো না। সেজন্য কবি বলছেন যে নিয়ম কানুন যখন সব লোপাট, অর্থাৎ নিয়ম কানুন সব কি হয়ে গেছে, লোপাট হয়ে গেছে, হারিয়ে গেছে। যেক্ষেত্রে তোমাদের এমসিকিউ বেশি প্রশ্ন, সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে নিয়ম কানুন সব কি হয়ে গেছে, অর্থাৎ নিয়ম কানুন সব লোপাট হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে কি লোপাট হয়ে গেছে? নিয়ম কানুন কিন্তু সব লোপাট হয়ে গেছে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। আর সময়ের ঢেউ তোলা, সময়কে পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ এখানে এই সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। কালো মেঘের দল বলতে কাকে বোঝানো হয়েছে? কালো মেঘের দল বলতে কবি সেই স্বৈরাচারী শাসকের কথা বলেছেন। কার কথা বলেছেন? স্বৈরাচারী শাসকের কথা বলেছেন, যারা সময়ের ঢেউ তোলা, সময়কে পরিবর্তন করে দেওয়া, যারা কি করতে পারে, অর্থাৎ ভালো সময় থেকে যারা খারাপ সময়ে নিয়ে আনতে পারে। সেই যেমন দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার যেমন ভাবে করেছিল, সেটাই তো মূল উপলক্ষ, তাকে কেন্দ্র করে এই কবিতাটি রচনা করেছেন। সেক্ষেত্রে কবি বলছে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। তাহলে সময়ের ঢেউ তোলা অর্থাৎ সময়কে পরিবর্তন করে দেওয়া, অর্থাৎ ভালো সময় থেকে খারাপ সময়ের দিকে ধাবিত করা কালো মেঘের দল। অর্থাৎ কালো মেঘের দল কারা? অর্থাৎ যে সমস্ত স্বৈরাচারী শাসক, তাদেরকে বলা হয়েছে কালো মেঘের দল। প্রশ্ন আসতে পারে যে কারা ঢেউ তুলছে, কারা সময়ের ঢেউ তুলছে? অর্থাৎ কালো মেঘের দল সময়ের ঢেউ তুলছে। অর্থাৎ সময়ের ঢেউ কারা তুলছে? কালো মেঘের দল। কালো মেঘের দল কি তুলছে? সময়ের ঢেউ তুলছে। ফাঁস লাগাচ্ছে গলায়, অর্থাৎ ফাঁস লাগাচ্ছে গলায়। কার গলায় ফাঁস লাগাচ্ছে? অর্থাৎ এই স্বৈরাচারী শাসক যারা কি করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তাদের গলায় কিন্তু ফাঁস লাগাচ্ছে।
অর্থাৎ ফাঁসটা কি, অর্থাৎ ফাঁসি লাগাচ্ছে, অর্থাৎ ফাঁস লাগিয়ে মৃত্যু, অর্থাৎ ফাঁসটা কি দিয়ে তৈরি, অর্থাৎ দড়ি দিয়ে তৈরি, যে এক প্রকার মৃত্যুদণ্ড দেওয়া যায় এমন একটা গোলাকার বস্তু, তাকে বলা হয় কি ফাঁস, অর্থাৎ ফাঁস লাগাচ্ছে গলায়। তাহলে কারা গলায় ফাঁস লাগাচ্ছে? সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, অর্থাৎ স্বৈরাচারী শাসক যে সমস্ত মানুষেরা আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তাদের গলায় কি লাগাচ্ছে? ফাঁস লাগাচ্ছে। তাহলে ফাঁস লাগাচ্ছে গলায়। তাহলে কোথায় ফাঁস লাগানো হচ্ছে? গলায় ফাঁস লাগানো হচ্ছে, অর্থাৎ ফাঁস লাগাচ্ছে ড্যাশ কোথায়? গলায়। কারা ফাঁস লাগাচ্ছে? সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল। তারপরে পংক্তিতে কবি বলছেন চুইয়ে পড়ছে না কোনো রক্ত, অর্থাৎ কোনো রক্ত যেন চুইয়ে পড়ছে না। কারণটা হচ্ছে এই শাসক, অর্থাৎ এই স্বৈরাচারী শাসক কাউকে কি করছে না, কাউকে গুলি করে হত্যা করছে না, কাউকে তরবারি দিয়ে হত্যা করছে না, তারা ছলে বলে কৌশলে যে সমস্ত মানুষেরা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, তাদেরকে জেলবন্দি করে তাদেরকে কৌশলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই জন্য কবি বলছেন যে কি চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোন চোখের জলও নয়। কারণটা হচ্ছে কেন? কারণ চোখের জল মানুষের এমন ভাবে, কারণটা কি দেখুন, কারণ এই এই যে রাষ্ট্র, এই যে স্বৈরাচারী শাসক, সে এমন ভাবে মানুষের মধ্যে এমন ভাবে তাদের অত্যাচারটাকে, তারা অত্যাচারের বীজটাকে তারা বপন করছে, মানুষকে কিন্তু বুঝতে দিচ্ছে না। কারণ যদি ওপেনলি যদি কি করা হয়, যদি হত্যা করা হয়, খুন করা হয়, তাহলে মানুষের চোখ দিয়ে জল ঝরবে। কিন্তু এই স্বৈরাচারী শাসক ছলে বলে কৌশলে জেলবন্দি করে তাদেরকে হত্যা করছে, তার জন্য তাদের চোখের জলও কিন্তু দেখা যায় না বাইরে থেকে। তার জন্য কবি বলছে যে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কারণ তাদেরকে কি করা হচ্ছে? ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে তো খুন করা হচ্ছে না, জখম করা হচ্ছে না। অর্থাৎ সেই জন্য কবি বলছেন যে কি বলছেন, যে চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। প্রশ্ন কেমন হতে পারে? চুইয়ে পড়ছে না, কে চুইয়ে পড়ছে না? কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। আর ঘূর্ণিপাকটা কি? ঘূর্ণিপাক মানে হচ্ছে চক্রাকারে ঘোরা। ঘূর্ণিপাক মানে কি বললাম? চক্রাকারে ঘোরা। বিদ্যুৎ হয়ে উঠছে, বিদ্যুৎটা কি? যখন কি হয়, যখন আকাশে যখন মেঘ ওঠে, তখন মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলোক রেখা তৈরি হয়, তাকে বলা হয় বিদ্যুৎ। হয়ে উঠছে বাজ। বাজটা কি? ওই যে মেঘে মেঘে ঘর্ষণ লেগে যখন আলোক রেখাটা যখন তৈরি হয়, তখন সেখান থেকে যখন বিশাল আওয়াজ, এক প্রকারের আওয়াজ তৈরি হয় এবং মাটিতে এক অগ্নিপিণ্ড নিক্ষেপিত হয়, তখন তাকে বলা হয় বাজ। তার জন্য কবি বলছেন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। অর্থাৎ ঘূর্ণিপাক অর্থাৎ চক্রাকারে ঘোরা, অর্থাৎ এই বিদ্যুৎ অর্থাৎ ছোট ঘটনা। বিদ্যুৎটা কি? ছোট ঘটনা। অর্থাৎ চক্রাকারে ঘুরতে 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 একটা সময় বাজের আকার ধারণ করছে, অনেক বড় আকার ধারণ করছে। অর্থাৎ ছোট ছোট ঘটনাগুলো বড় বড় আকার ধারণ করছে, বড় বড় ঘটনার রূপ ধারণ করছে। তার জন্য কবি বলছেন যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। আর এই ঝিরঝিরে বৃষ্টি, ছোট ছোট ঘটনা কি হচ্ছে? একটা প্রলয় ঝড়। প্রলয় ঝড় কাকে বলে? ধ্বংসকারী ঝড়। যে ঝড় কি করে দিতে পারে? ধ্বংস করে দিতে পারে। সেই ধ্বংসকারী ঝড়ে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার জন্য কবি বলছেন যে কি ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। ঘূর্ণিপাকে অর্থাৎ তাহলে কি প্রশ্ন আসতে পারে যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠছে? অর্থাৎ বাজ হয়ে উঠছে। ঝিরঝিরে বৃষ্টি কি হয়ে উঠছে? প্রলয় ঝড়। প্রশ্নগুলো আমি বারবার করে দেখো, আমি পংক্তিগুলো বা ব্যাখ্যার সঙ্গে সঙ্গে শব্দার্থ বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কেমন ধরনের প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আমি আলোচনা করছি। ঘূর্ণিপাকে বিদ্যুৎ কি হয়ে উঠছে? বাজ হয়ে উঠছে। বাজ বাজ উঠছে বাজ, অর্থাৎ কিসে বাজ হয়ে উঠছে? ঘূর্ণিপাকে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে। ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে কি? প্রলয় ঝড়। কারণ আমাদের বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, সেক্ষেত্রে বিভিন্ন আমরা প্র্যাকটিস করাবো, কিন্তু আমি ব্যাপারগুলো একটু ধরিয়ে দিচ্ছি আর কি। দেখো, তারপরে কবি বলছে মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু, মায়ের, মা বলতে কে? এখানে কার মায়ের কথা বলছে? কারণ তোমরা জানো যে বেঞ্জামিন মোলায়েজ যখন জেলবন্দি অবস্থায় ছিল, তখন তার মা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার সঙ্গে দেখা করতে গিয়েছিল বেঞ্জামিন মোলায়েজের সঙ্গে তার মা কিন্তু দেখা করতে গিয়েছিল। এবং দেখো, এই যে দেখা করতে যাওয়া, কবি বলছে মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে, মায়ের বেদনার অস্ত্র,
বুকে নিয়ে, অর্থাৎ কবির বুকে মায়ের বেদনার যে অশ্রু তা কিন্তু কি আছে, জমে আছে। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, অর্থাৎ মায়ের বেদনার অশ্রু, অশ্রু চোখের জল, মায়ের বেদনার, মায়ের কষ্টের চোখের জল বুকে নিয়ে, কার বুকে নিয়ে, অর্থাৎ বেঞ্জামিন মোলাই যে কথা বলছে তিনি তার বুকে নিয়ে, একজন প্রতিবাদী কবির বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ জেলের গরাদ থেকে, অর্থাৎ জেলের দরজা থেকে, জেলের গরাদ মানে কি বললাম, জেলের দরজা থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর, কবির কোন লিপিকার স্বর। এই লিপিকার স্বর, লিপিকাটা কি, কবির লেখনী, কবির সৃষ্টি, কবির কাব্য, কবির প্রতিবাদী সত্তা, কবির কোন লিপিকার স্বর। তাহলে দেখো জেলের গরাদ থেকে অর্থাৎ যে কবিকে জেলবন্দি করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও কবি তার প্রতিবাদী সত্তা থেকে তিনি কোন প্রকার পিছু পা হননি। অর্থাৎ জেলের মধ্য থেকে কবি কিন্তু কি করছেন, তিনি কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তার লেখার মধ্য দিয়ে, তার লেখনের মধ্য দিয়ে। তাহলে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে, প্রশ্ন আসতে পারে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে, কবির কোন লিপিকার স্বর। লিপিকার স্বর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, কবির প্রতিবাদী সত্তা, কবির সৃষ্টি, প্রতিবাদী সত্তাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্বর, কি নিয়ে বেরিয়ে আসছে, মায়ের বেদনাশ্রু, মায়ের বেদনার অশ্রু, মায়ের বেদনার চোখের জল নিয়ে কিন্তু বেরিয়ে আসছে বেদনাশ্রু। কবির কোন লিপিকার স্বর, যখন কাঁপন লাগে জিভে, তারপরে পঙ্ক্তিতে কবি বলছেন যখন কাঁপন লাগে জিভে। কাঁপন মিন্স কি, কাঁপন মিন্স কাঁপুনি, যখন কাঁপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর। পঙ্ক্তিটা ভালো করে বুঝবে, যখন কাঁপন লাগে জিভে, জিহ্বাতে যখন কি লাগে কাঁপন, কাঁপুনি, তখন বাতাসকে মুক্ত করে দেয় সুর। আমরা যদি মুখটা বন্ধ করে থাকি, বন্ধ করে আছি, আমরা কোনো কথা বলছি না, তাহলে তো আমাদের জিহ্বা কাঁপবে না, একদম স্থির ভাবে থাকবে। কিন্তু যখন আমি এই যে কথা বলছি, জিহ্বা কি করছে, কাঁপছে। কোনো মানুষ যখন মুখ বন্ধ করে থাকে, যখন প্রতিবাদ না করে, তখন কি হয়, তার জিহ্বায় কাঁপন লাগে না। কিন্তু যখন মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, তখন তার জিহ্বাতে কি তৈরি হয়, কাঁপন তৈরি হয়। আর যখন কাঁপন তৈরি হয়, তখন মুখের সামনে হাতটা দিয়ে দেখবে তো কি বেরোয়, হাওয়া বেরোয়। অর্থাৎ কি বেরোয়, হাওয়া বেরোয়। অর্থাৎ দেখো সেরকম বলছেন যে বাতাসকে মুক্ত করে দেয় সুর, অর্থাৎ এই বাতাসকে কি করে দেয়, মুক্ত করে দেয়। কে মুক্ত করে দেয়, সুর। অর্থাৎ এই আকাশে বাতাসে কবির প্রতিবাদী সত্তা বাতাসের সঙ্গে বয়ে বেড়ায়, অর্থাৎ উড়ে বেড়ায়। আর এই প্রতিবাদী সত্তা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছে যায়, কবির আন্দোলন, কবির প্রতিবাদ পৌঁছে যায়। তার জন্য কবি বলছেন যখন কাঁপন লাগে জিভে, যখন কবির প্রতিবাদী সত্তা জাগরিত হয়, যখন, তখন কি হয়, বাতাসকে মুক্ত করে দেয় সুর, বাতাসকে মুক্ত করে দেয়। অর্থাৎ বাতাসের সঙ্গে সঙ্গে কবির প্রতিবাদী সত্তা যেন ছুটে বেড়ায়, বাতাসকে মুক্ত করে দেয় সুর। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, গান কি হয়ে ওঠে, যখন যুদ্ধের শস্ত্র, কবির প্রতিবাদী সত্তা যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। দেখো শস্ত্রটা কি, শস্ত্র কি, অস্ত্র শস্ত্র আমরা কিন্তু বলি, কিন্তু অস্ত্র আলাদা জিনিস, শস্ত্র আলাদা জিনিস। অস্ত্রটা হচ্ছে যা মানুষকে দূর থেকে আঘাত করা যায়, যেমন পিস্তল, আমি দূর থেকে মানুষকে গুলি করতে পারবো। আমি যদি তীর ছুরি দূর থেকে আঘাত করতে পারবো। কিন্তু শস্ত্রটা কি, যা সরাসরি আঘাত করা যায়, হাসুয়া, তরবারি, এই সমস্ত যে বস্তুগুলো যেগুলো সরাসরি আঘাত করা যায়, কাছে থেকে আঘাত করতে হয়, সেগুলো হচ্ছে শস্ত্র। তার মানে কবির গান একদম গিয়ে সরাসরি গিয়ে কাকে আক্রমণ করছে, সেই শাসককে, সেই স্বৈরাচারী শাসককে সরাসরি গিয়ে কিন্তু তাকে আক্রমণ করছে। কে, কি, কবি গিয়ে আক্রমণ করছে না, কবির গান, কবির প্রতিবাদী সত্তা, কবির প্রতিবাদ, কবির কবিতা। সে কবি বলছেন গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, গান যখন কি হয়ে ওঠে, যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, কবিকে তখন ভয় পায় ওরা, কবিকে তখন কি করে,
ওরা ভয় পায়। ওরা বলতে কে? ওরা বলতে কে? অর্থাৎ সে স্বৈরাচারী শাসক। কবিকে তখন তারা ভয় পায়, কয়েদ করে তাকে। তখন কবিকে কি করে? জেল বন্দি করে দেয়। অর্থাৎ কবিকে কি করে? জেল বন্দি করে দেয়। কবির গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, কবিকে তখন ওরা কি পেয়ে যায়? ভয় পায়। আর ওই ভয়ের কারণে কবিকে তারা কি করে? জেল বন্দি করে দেয়। আর আর তারা কি করে? গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এই গর্দান, এই গলায় আরো শক্ত করে ফাঁস জড়িয়ে দেয়, ফাঁসি জড়িয়ে দেয়। তার মানে কবিকে তারা আরো কোণঠাসা করে। অর্থাৎ কবির প্রতিবাদী সত্তা যেন কোনোভাবে জাগরিত না হয়, কবি যেন এই শাসকের বিরুদ্ধে কোনো কথা যেন বলতে না পারে, তার জন্য কবি বলছেন যে কয়েদ করে তাকে, তাকে জেলবন্দি করে এবং তাকে কি করে? তার গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, তার গলায় আরো শক্ত করে ফাঁস জড়িয়ে দেয়। কিন্তু কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে কিন্তু তবুও কবিকে থামানো যায় না। এই স্বৈরাচারী শাসক যত শক্ত করে কবির গর্দানে ফাঁস জড়াক না কেন, কোনোভাবে কিন্তু কবিকে থামিয়ে রাখা সম্ভব নয়। কবি বলছেন কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে, তারই মধ্যে ওই শক্ত করে যে তার গর্দানে ফাঁসটা লাগিয়েছে আরো, তার মধ্যে কবি কি করছেন? তার সুর নিয়ে, তার প্রতিবাদী সত্তা নিয়ে, তার প্রতিবাদী সুর নিয়ে, তার প্রতিবাদী সত্তা নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। অর্থাৎ তার প্রতিবাদী সত্তা দিয়ে জনগণকে তিনি কি করছেন? প্রভাবিত করছেন, জনগণকে প্রতিবাদী করে তুলছেন, জনগণকে প্রভাবিত করছেন, জনগণের মধ্যে সেই প্রতিবাদী সত্তাকে তিনি জাগরিত করছেন। অর্থাৎ কবিকে তারা যত শক্ত করে আটকে রাখুক না কেন, যতই তাকে শক্ত করে তার গলায় ফাঁস লাগাক না কেন, কিন্তু কবিকে কোনোভাবে থামিয়ে রাখা সম্ভব নয়। ওরই মাঝে কবি কিন্তু তার প্রতিবাদী সত্তাকে এই জনতার মাঝখানে, আম জনতার মাঝখানে তিনি কি করছেন? ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে প্রতিবাদী করে তুলছেন জনতার মাঝখানে। এবার জনতা কি করছে? কবি বলছেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য এবার জনতা খেপে গেছে, জনতা এবার প্রতিবাদী হয়ে উঠেছে, আম জনতা প্রতিবাদী হয়ে উঠেছে। তার মানে দেশের আরো অন্যান্য মানুষেরা প্রতিবাদী হয়ে উঠেছেন। একটা সময় তো কবি একাই প্রতিবাদ করছিলেন, তাকে জেলবন্দি করে রাখা হয়েছে, কিন্তু কবি তা থেমে থাকেননি, তাকে জেলবন্দি অবস্থায় রাখা হয়েছে, কিন্তু কবি তার প্রতিবাদী সত্তাকে তিনি চালিয়ে গেছেন। আর এই প্রভাব এবার কার মধ্যে পড়েছে? আম জনতার মধ্যে পড়েছে, জনগণের মধ্যে পড়ে গেছে। আর জনগণ কি করেছে? জনগণও কিন্তু এবার প্রতিবাদী হয়ে উঠেছে। কার বিরুদ্ধে খেপে গেছে? সে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে খেপে গেছে। এবার কবি বলছেন যে ভারসাম্য রাখবার জন্য ফাঁসির মঞ্চ, ভারসাম্য রাখবার জন্য এই ফাঁসির মঞ্চ, যে ফাঁসির মঞ্চতে এই প্রতিবাদীদেরকে কি করা হতো? হত্যা করা হতো, যেটা বেঞ্জামিন মোলাইজকে করা হয়েছিল। সেই ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য, সমতা রাখবার জন্য। তার মানে আসলে কি বলতে চাইছেন কবি? এই শাসক তার সিংহাসনকে, শাসকের সিংহাসনকে টলমলিয়ে দিয়েছে। কে? আম জনতা শাসকের সিংহাসনকে টলমলিয়ে দিয়েছে। সে কবি বলছেন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য, সমতা রাখবার জন্য, ব্যালেন্স রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। তার মানে আম জনতা এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তিনি কিন্তু খেপে গেছেন। বলছে ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, মাটিতে মিলিয়ে যাচ্ছে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। আর এই প্রতিবাদী জনতা স্পর্ধা জানাচ্ছে, সাহস জানাচ্ছে তাকে? মৃত্যুকে। অর্থাৎ তারা আর মৃত্যুকেও কি পায় না? ভয় পায় না। এতদিন তারা চুপ করেছিল, এতদিন তারা চুপ করেছিল, আজকে তারা মৃত্যুকেও কি পায় না? মৃত্যুকেও তারা ভয় পায় না। আর তুচ্ছ ফাঁসুড়িকে, তুচ্ছ ফাঁসুড়িকে, ফাঁসুড়ি কাকে বলে? ফাঁসুড়ে হচ্ছে যিনি ফাঁস লাগান, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে
যিনি ফাঁস লাগান তাকে বলা হয় ফাঁসুড়ে। এখানে বলা হচ্ছে তুচ্ছ ফাঁসুড়েকে। ফাঁসুড়ে কারা? ফাঁসুড়ে শব্দের অর্থ যিনি ফাঁস লাগান। আর ফাঁসুড়ে কারা? এখানে স্বৈরাচারী শাসকের কথা বলা হয়েছে। ওই ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। তার মানে এতদিন শাসক কি করেছে? শাসক কিন্তু এই জনতাকে, প্রতিবাদী মানুষদেরকে ফাঁসি দিয়ে খুন করেছে, হত্যা করেছে। এবার জনতা খেপে গিয়ে এবার ওই শাসককে তার নিজের ফাঁসিতেই তাকে ঝুলিয়ে দিচ্ছে। তারা আর কি পায় না? মৃত্যুকে ভয় পায় না। এইভাবেই আজকে এই যে কবিতার যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার মধ্য থেকে আমরা জানতে পারছি যে কবিতার প্রতিবাদী সত্তাকে কেমন করে ফুটিয়ে তুলেছিলেন। সে বেঞ্জামিন মোলায়েজের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে তার যে প্রতিবাদী সত্তা, মানুষ একটা সময় তারা কোণঠাসা হতে হতে যখন একটা সময় দেওয়ালে পিঠ থেকে যায়, তখন এই জনতা যখন আবার বিদ্রোহী প্রতিবাদী হয়ে ওঠে, তখন শাসকের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যাক, আজকে ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর নিশ্চিত যদি তোমাদের কোথাও ডাউট হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদের সমস্ত ডাউটই ক্লিয়ার করে দেবো। আশা করি ডাউট থাকার কথা নয়। এরপরে নেক্সট ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব এই কবিতা থেকে প্রায় 40 খানা প্রশ্ন, বিভিন্ন ধরনের। আমাদের যেহেতু এমসিকিউ বেসে প্রশ্ন, এমসিকিউ 4 থেকে 5-6 রকমের প্রশ্ন কবিতা থেকে আসতে পারে। সেই 5-6 রকমের প্রশ্নগুলো আমরা কিন্তু আলোচনা করব। সবাই ভালো থেকো। আমাদের এই ক্লাসটি তোমরা ভালো করে শোনো, বন্ধুদের শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। এবং আমি তোমাদের পাশে আছি, সর্বদাই পাশে আছি। এরপরে কোন বিষয়টা তোমরা পড়তে চাও, কোন বিষয়টা তোমাদের দিলে ভালো হয়, এরপরে ক্লাসের টপিকসটা মানে প্রশ্ন উত্তর পরে আগামীকালকে তোমরা প্রশ্ন উত্তর পর্বটা পেয়ে যাবে। তারপরে কোন টপিকসটা দিলে ভালো হয় তোমরা জানাবে, আমি তোমাদের সেই টপিকসটাই পড়াবো। গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, কবিতা হতে পারে, ব্যাকরণ হতে পারে, সাহিত্যের ইতিহাস হতে পারে। তোমাদের যে টপিকসটাই দরকার আছে সে টপিকসটা বলবে। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শুভ কামনা করি। তোমাদের পরীক্ষা বোধহয় নিঘণ্ট বেজে গেছে। আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা, কন্টিনিউ তোমরা ক্লাসগুলো পেতে থাকবে। ভালো থেকো সবাই।